২৪ জুলাই গণ অভ্যুত্থান ছিল রক্তের তুলিতে আঁকা ছাত্র জনতার অদম্য সাহস আর আত্মত্যাগে রচিত মহাকাব্যিক বিপ্লবগাথা, এক জীবন্ত ইতিহাস। সেই ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা লাল হয়েছে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষের তাজা রক্তে। যেখানে স্বাধীনতার স্বপ্ন বুনতে গিয়ে জীবন উৎসর্গ করেছে অগণিত তরুণ প্রাণ, নিষ্পাপ ক্ষুদে শিশুদের রক্তও এই সংগ্রামের মাটিতে মিশে জন্ম দিয়েছে এক নির্মম নৃশংস বর্বরচিত অধ্যায়। অকালেই শূন্য হয়ে যাওয়া অসংখ্য মায়ের কোল আজও নীরব সাক্ষী হয়ে আছে সেই শিশুদের আত্মবলিদান, আত্মোৎসর্গ ও আত্মত্যাগের অশ্রুসিক্ত বিজয়ের। জুলাই গণ অভ্যুত্থানে উত্তরায় যে শিশুরা শাহাদাতের সুধা পান করে অমর হয়েছে, তাদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে আলোচিত শিশু শহীদ জাবের ইব্রাহিম। সেই ক্ষুদে শিশুটি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর শুনে আর ঘরে থাকতে পারেনি। চোখে মুখে নতুন বাংলাদেশের স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে বাবার সঙ্গে বের হয়ে যায় আনন্দ মিছিলে। বিজয়ের উচ্ছ্বাসে মেতে থাকা ফুটফুটে জাবির হয়তো কল্পনাও করতে পারেনি তার জন্য অপেক্ষা করছে এক নির্মম বাস্তবতা। ৬ বছরের জাবিরের কাছে স্বাধীনতা শব্দের ছিল না কোনো বিশ্লেষণ, ছিল না কোনো আবিধানিক অর্থ। তার কাছে স্বাধীনতা মানে ছিল ২৪-এর হাসি, রাস্তা জুড়ে গণমানুষের উল্লাস আর বাবার হাত ধরে ছাত্র জনতার উচ্ছ্বাসে মেতে ওঠা। তার সেই আনন্দ, সেই হাসি, সেই উচ্ছ্বাসেই যেন হয়ে উঠল তার প্রাণপ্রদীপ নিভে যাওয়ার একমাত্র কারণ। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৫ই আগস্ট বিকেল ৪টার দিকে। উত্তরা এপিবিএন সদর দপ্তরের উত্তর গেট থেকে ছোড়া গুলিতে সেদিন নিভে যায় শিশু জাবের ইব্রাহিমের প্রাণপ্রদীপ, যে ফুলটি ফোটার আগেই ঝরে যায় শেখ হাসিনার পালিত পুলিশ বাহিনীর গুলিতে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একসময় তাদেরকে পেলাম। পাওয়ার পরে আমরা ওইখানে নির্মাণাধীন একটা ব্রিজ ছিল, লোহার ব্রিজ, ওই র্যাব 1-এর পাশে। ওইখানে আমি আমার জাবিরকে টেনে উঠালাম, আমার বড় ছেলে আবদুল্লাহ, তারপর আমার ভাতিজা রামিন, এদেরকে আমি ব্রিজের উপরে নিয়ে সেলফি নিচ্ছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এরকম একটা আনন্দর মধ্যেই ছিলাম আর কি। তো ওই পাশে, উত্তর পাশে আবার একটা আমাদের উত্তরা পূর্ব থানা ছিল, যার কারণে ওই দিক থেকে দেখলাম যে অনেকের মাথায় হেলমেট ছিল, পায়ে তাদের প্যান্ট পরা ছিল, স্যান্ডো গেঞ্জি পরা ছিল। হেলমেট মাথা করে তারা উপরের দিকে গুলি করছিল এবং সাউন্ড গ্রেনেড করতে করতে ওই ব্রিজের উপরে, জসীমউদ্দিনে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে তারা আসছিল। হঠাৎ করে আমার ছেলেটা করে একটা চিৎকার করার পরে দেখি যে ও মাটিতে লুটিয়ে পড়তেছিল। আমি তো ডান হাতে ধরাই, তখনও আমি তার হাতটা টেনে ধরে আরেকটু হেঁটে যাওয়ার চেষ্টা করলাম। আমি ভাবছিলাম যে হয়তো এটা বুলেট হবে, রাবার বুলেট হবে, পা দিয়ে তার রক্ত পড়তেছিল। কিন্তু যখন দেখলাম যে সে আর দৌড়তে পারছে না, তখন তাকে আমি এইভাবে পাঁজর খুলে নিলাম, নিয়ে বাম দিকে ঘুরে আমি কুয়েতমতির হাসপাতালে তাকে নিয়ে যাই। ওখানেই তার অনেকক্ষণ রক্তক্ষরণ হয়, প্রায় ১-১.৫ ঘন্টার মতো রক্তক্ষরণ হয়। লাস্টে ছেলেটা রক্তক্ষরণেই শাহাদাত বরণ করেন আর কি। আন্দোলন দেখা কিংবা যাওয়ার প্রতি জাবের ইব্রাহিমের তীব্র ইচ্ছা, আকাঙ্ক্ষা ও কামনা ছিল চোখে পড়ার মতো। জুলাই গণ অভ্যুত্থানের প্রতি তার এই উচ্ছ্বাস দেখে তার মাই তাকে আন্দোলনে নিয়ে যেতে বাধ্য হন। জাবিরের বড় ভাই তার জন্য একটি প্লেকার্ড লিখে দেয়, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু জাবিরের মা কখনো কল্পনাও করেননি এমন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। কিন্তু ওর যে আগ্রহ ছিল, ও আগের দিন থেকেই বলছিল যে আমি আন্দোলনে যাব। ও আগের থেকেই বলতেছিল যে আমি আন্দোলনে যাব। ওর ভাই ওকে প্ল্যাকার্ড লিখে দেয়, উই ওয়ান্ট জাস্টিস। ও সেটা ধরে আমার হাত ধরে ধরে লাফাতে লাফাতে যাচ্ছিল। মানে ওর আনন্দ দেখে আসলে ওকে থামাতে পারিনি। পরে আমি ওর ছোটো চাচিকে বলছিলাম যে ওকে কিছুক্ষণ ঘোরায় নিয়ে এসে আবার দিয়ে যাব, কিন্তু সেটার ওখানে গিয়ে আর সেটা মনে হয় না যে এরকম কোনো প্রবলেম হইতে পারে। জাবিরের বাবা বলেন, শহীদ জাবির ছিল অত্যন্ত মেধাবী এক শিশু। তারা তাকে কেজিতে ভর্তি করাতে চাইলেও শিক্ষকেরা তার মেধা বিবেচনায় তাকে নার্সারিতে ভর্তি করেন। তিনি আরও বলেন, কোনো কিছুর প্রতি তার অতিরিক্ত চাহিদা ছিল না। হাতের কাছে যা পেত তাই নিয়েই মেতে থাকতো নিজের জগতে। এই সরলতাই তাকে অন্য শিশুদের থেকে আলাদা করে তুলেছিল। জাবিরের বাবা স্মৃতিচারণ করে বলেন, দোকানে গেলে যদি কিছু কিনতে ইচ্ছে হতো, সে সরাসরি কিছু চাইতো না, বরং জিজ্ঞেস করত, বাবা
তোমার কাছে কি টাকা আছে? জাবিরের এই ছোট ছোট স্মৃতিগুলো আজও যেন ঘরের প্রতিটি দেয়াল, প্রতিটি কোণায় সবার স্মৃতিতে মিশে আছে। খুব বেশি চাহিদা সম্পন্ন ছিল না, সে ঘরে যা পেত তা দিয়ে তার খেলা, এই যে এখানে দেখতেছেন খেলনাগুলো, এগুলো দিয়েই সে খেলতো। তার পুরনো এগুলো, তার বড় ভাইয়ের খেলনা, এগুলো দিয়ে সে খেলতো। দোকানে কখনো গেলে বলতো, বাবা তোমার পকেটে কি টাকা আছে, আমাকে সে জিজ্ঞেস করতো। এগুলো যখন দোকানের সামনে যাই তখন এই স্মৃতিগুলো আমার মনে পড়ে। প্লেতে ভর্তি করার কথা ছিল, কিন্তু শিক্ষকরা বলতেছে যে ও একটু মেধাবী, ভালো করছে, আপনারা তাকে নার্সারিতে ভর্তি করেন। তখন তাকে আমরা নার্সারিতে ভর্তি করি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মৃত্যুর ঠিক 1 মাস আগে জাবিরের চাচা তাকে একটি সাইকেল কিনে দেন। সেই সাইকেল সে ঘরেই চালাতেন আর পুরো ঘরকে মাতিয়ে রাখতেন। ছোট্ট জাবির তখনও নিজে ঠিকমতো সাইকেল চালাতে পারতেন না, তাকে সাইকেল চালাতে সাহায্য করেছেন তার বড় ভাই আব্দুল্লাহ। তখন আমার ছোট ভাইকে ফোন দিলাম, ও বলল যে উত্তরাতেই ছিল, ওরে বললাম যে আসো, ওরে নিয়ে আমরা দুই ভাই মিলে একটা সাইকেল কিনলাম ওর জন্য। আইসা তো সাইকেল দেখে অবাক, খুব খুশি হলো। সাইকেল নিয়ে এই ঘরের মধ্যেই ও চালাতো আর কি। ওর চাচ্চু, মানে আমার চাচ্চু জাবিরকে একটা সাইকেল কিনে দিছিল। ওই সাইকেল দিয়ে যদি ও বলতো তাহলে সাইকেল দিয়ে ওকে চালাতাম, সাইকেল দিয়ে চড়াইতাম। এখন জাবির নেই, পুরো বাড়ি জুড়ে শুধুই তার স্মৃতির ছড়াছড়ি। খেলনাগুলোর যেন জমে আছে আজীবনের অভিমান, সাইকেলটি যেন এখনো তার অপেক্ষার প্রহর গুনছে। এই বুঝি জাবির ছুটে এসে ছুঁয়ে দেবে তাকে, আবার ভরে উঠবে ঘর হাসিতে। শহীদ জাবের ইব্রাহিমের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল আসামির ফাঁসি দাবি করেছে জাবিরের পরিবার। তো যেহেতু নির্দেশদাতা হাসিনা, সে সহ যারা এটার সাথে জড়িত সত্যিকার অর্থে, প্রত্যেকের আমি ফাঁসি চাই। শহীদ জাবিরের সম্মানে তার মা রুকেয়া বেগমকে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি পদ দিয়েছে জামায়াতে ইসলামী। নিজের সন্তানের কথা বলতে যেয়ে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে আবেগঘন বক্তব্য দেন রুকেয়া বেগম, যা ফেসিবাদ বিরোধী শক্তিকে নাড়িয়ে দিয়েছে আরেকবার। মাননীয় স্পিকার, আমি যখন ওকে দেখছিলাম তখন দেখছিলাম ও সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে, একটা ফোঁটা বিন্দু রক্ত ওর ভিতরে ছিল না, পুরোটা রক্ত যে এই জমিনে পড়ে গিয়েছে। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের আরেক শিশু রিয়া গোপের হত্যাকাণ্ডও দেশবাসীকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। 2024 সালের 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ শহরের মোল্লাপাড়া থেকে 2 নম্বর রেলগেট এলাকায় ব্যাপক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় নয়ামাটিতে নিজ বাসার 5 তলার ছাদে খেলছিল শিশু রিয়া। বাইরে গোলাগুলির শব্দ শুনে তাকে নিচে নামিয়ে আনা হলেও কৌতূহল বশত আবারও ছাদে ছুটে যায় সে। আর তখনই তার বাবার কোলে থাকা অবস্থায় বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যায় শিশুটির মাথা। সেদিনের সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দেন রিয়ার চাচি শ্রেয়া ঘোষ। আসার পরে আমার ভাসুরে আবার দৌড় পেরে উপরে আসছে ওকে নেওয়ার জন্য, যে বাইরে এরকম গন্ডগোল হইতেছে, ও ছাদে গেছে কেন। তারপর ওকে নিয়ে আর সময় ওকে আয়েশা কুলে নিছে, কুলে নেওয়ার পরে নাকি ঠাস করে গুলিটা লাগছে, লাগার পরে দৌড় পেরে নিচে যায় বলতেছে গুলি লাগছে। সন্তান হারানোর শোকের সাগরে এখনো হাবুডুবু খাচ্ছেন ছোট্ট রিয়া গোপের মা বিউটি ঘোষ। অনেক কষ্টে পাওয়া একমাত্র সন্তানের মা ডাক আর কোনোদিন শুনতে পারবেন না, এই শূন্যতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। মেয়ের অসংখ্য স্মৃতি আঁকড়ে ধরেই কাটছে তার প্রতিটি দিন। মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই হতভাগী মা। অনেক কষ্টের মেয়ে আসছিল, আমি কিছু জিজ্ঞেস করি না, আমি ধৈর্য রাখতে পারি না, আমি কিছু বলতে পারবো। 24 জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেছে, নতুন সরকার গঠিত হয়েছে, প্রশাসনিক অবস্থানও হয়েছে দৃঢ়, কিন্তু আক্ষেপ রয়েছে এখনো নেই জাবির কিংবা রিয়ার মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি। সময়ের আবর্তে হারিয়ে যাওয়া নয়, বরং অবুঝ এই 2 শিশু হত্যার বিচার দ্রুত দেখার অপেক্ষায় 2 পরিবার। বাংলা এডিশন, ঢাকা।